ব্যাংক লোকসান করলে লভ্যাংশ ও বোনাস পাবে না পরিচালক কর্মীরা, জানালেন গভর্নর। পাচার কমায় বাড়ছে রেমিটেন্স প্রবাহ। ডাকসু নির্বাচন উপলক্ষে 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে ডাবি মেট্রো রেল স্টেশন, সোমবার 6 ঘন্টা বন্ধ। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি। আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সারা বছর মোটা অঙ্কের টাকা ব্যাংকে এফডিআর করা হয়। ঠিক 30 জুন লাভ সহ পুরো টাকা তুলে নেওয়া হয়। বছরের পর বছর কর ফাঁকি দিতে এমন অভিনব কৌশল নিতেন কর আইনজীবী নিরঞ্জন ঘোষ। শূন্য আয়কর রিটার্ন দিয়ে জুলাই এসে আবারও কোটি কোটি টাকার এফডিআর করতেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েন কর গোয়েন্দার জালে। ফাঁকির 4 কোটি টাকা ফেরত পেতে এখন তৎপরতা শুরু করেছে এনবিআর। একজন পেশাদার কর আইনজীবী নিরঞ্জন ঘোষ ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসেবে সাধারণ করদাতাদের নানা পরামর্শ দিয়ে থাকেন। অথচ তিনি নিজেই কর ফাঁকির নানা চাঞ্চল্যকর কৌশল অবলম্বন করে 6 কর বর্ষে ফাঁকি দিয়েছেন প্রায় 4 কোটি টাকা। অনুসন্ধানে দেখা যায় নিরঞ্জন ঘোষ চলতি বছরের জুনের শেষ সপ্তাহে সাউথ ইস্ট ব্যাংক কাকরাইল শাখায় 4টি এফডিআর ভেঙে লাভসহ প্রায় 7 কোটি 45 লাখ টাকার পে অর্ডার নেন। এতে তার ব্যালেন্স শূন্য হয়ে যায়। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের একটি শাখায় এফডিআর ভেঙে 1 কোটি 35 লাখ টাকার পে অর্ডার নেন। 2 ব্যাংক থেকে প্রায় 8 কোটি 80 লাখ টাকার পে অর্ডার নিয়েছেন নিরঞ্জন ঘোষ, কিন্তু তার সবশেষ করবর্ষের রিটার্নে এই এফডিআরের কোনো তথ্য নেই। পরে আবার 7 জুলাই সাউথ ইস্ট ব্যাংক কর্পোরেট শাখায় আরও প্রায় 2 কোটি 34 লাখ টাকা যোগ করে মোট 11 কোটি 14 লাখ 92 হাজার টাকা নতুন করে এফডিআর করেন নিরঞ্জন। অথচ রিটার্নের সঙ্গে জমা দেয়া ব্যাংক হিসাবের ব্যালেন্স শূন্য দেখিয়েছিলেন তিনি। আয়কর রিটার্নে নিজ নামে 2টি ব্যবসা উল্লেখ করলেও কর গোয়েন্দাদের একটি ব্যবসার কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। বিশ্লেষকরা বলছেন এই বছর থেকে সবার ই রিটার্ন বাধ্যতামূলক হওয়ায় করদাতার তথ্য ব্যাংক থেকে স্বয়ংক্রিয় যাচাই করা সম্ভব। ফলে যে করদাতা অপকৌশলের আশ্রয় নেবেন তাদের জরিমানাসহ শাস্তির মুখে পড়তে হবে। এফডিআর হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে, তার ফ্ল্যাট হতে পারে, জমি হতে পারে, শেয়ারে বিনিয়োগ হতে পারে, নানাভাবে তার যদি কোনো বিনিয়োগ থেকে থাকে তাহলে সেটা যদি অপ্রদর্শিত থেকে যায় তো যখন উদ্ঘাটিত হবে তখন তাকে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করতে হয়। এ বিষয়ে বক্তব্য জানতে নিরঞ্জন ঘোষের অফিসে গেলে জানা যায় তিনি এই অফিস সরিয়ে নিয়েছেন অনেক আগেই। পরে ফোন এবং SMS করে প্রশ্ন পাঠালে তিনি কোনো উত্তর দেননি। উল্টো নিরঞ্জন ঘোষের হয়ে বিভিন্ন ব্যক্তি ফোন করে দেখে নেয়ার হুমকি দেন। কোন বেসে নিউজটা করবেন সেটা আমার দেখার আছে। 19-20 নিউজ আমি মামলা করব আপনার নামে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো ব্যাংক লোকসান করলে তার পরিচালকদের লভ্যাংশ এবং কর্মকর্তাদের বোনাস দিতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে রাজধানীর একটি হোটেলে আসন্ন নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ ও অর্থনীতি নিয়ে সেন্টার ফর এনআরবির আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় গভর্নর জানান, বিগত সময়ে অস্থিতিশীলতার কারণে অর্থনীতি হোঁচট খেয়েছে, তবে এখন তা সতেজ করার চেষ্টা চলছে এবং আংশিক হলেও কাজ হয়েছে। ব্যালেন্স অফ পেমেন্ট উদ্বৃত্ত আছে, রিজার্ভ বেড়েছে, পাশাপাশি আমদানি ব্যয় কমলেও রপ্তানি 9% বেড়েছে। বলেন, বর্তমানে টাকার মান বাড়ছে, তাই দেশে ডলারের সংকট না থাকলেও টাকার সংকট আছে। পাচার কমায় বেড়েছে রেমিটেন্স প্রবাহ। অনুষ্ঠানে এনআরবির চেয়ারম্যান মাহতাবুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘকালীন নীতিমালা না নেয় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পাশাপাশি বিনিয়োগও কমেছে। অর্থনীতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ এমএন সিদ্দিক। এমএন সিদ্দিক, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, গত 1 বছরে অর্থনীতিতে বেশ পরিবর্তন আছে, তো আপনার দৃষ্টিতে এই পরিবর্তন কতটা ইতিবাচক এবং আর কি কি ধরনের সংস্কার করা প্রয়োজন বলে আপনি মনে করেন?
প্রথমত অর্থনীতিতে যে ইতিবাচকের কথা বলছেন, এই ইতিবাচকটা দেখা যাচ্ছে মূলত ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্যাপক রিফর্ম হয়েছে। আমরা টাকাকে বাজার ভিত্তিক করতে পেরেছি, এটা অনেক বড় একটা রিফর্ম। ব্যাংকগুলোকে 5টা ব্যাংককে অ্যামালগামেশন করে একটি ব্যাংক করার প্রক্রিয়া চলছে। অনেকগুলো ব্যাংক সুস্থ হয়ে ফিরছে, তারা নিজেদের টাকায় নিজেরা চলতে পারছে, সরকারের কোনো সহযোগিতা বা বাংলাদেশ ব্যাংকের কোনো সহযোগিতা লাগছে না। ইনফ্লেশনটা কমে এসছে, যদিও আশাবাদ ছিল যে আরও একটু কমবে, কিন্তু গত কয়েক মাস কমে আবার এই মাসে একটু বেড়ে গেছে চালের দাম বেড়ে যাওয়ার কারণে। কিন্তু সরকার আশাবাদী যে ইনফ্লেশনটা আরও কয়েক মাসে 5%-এর নিচে চলে আসবে। এগুলো খুবই পজিটিভ দিক। যদিও আমাদের রিজার্ভ বেড়ে যাচ্ছে, আমদানি কমে যাচ্ছে, এটা নিয়ে একটা আতঙ্ক ছিল। রপ্তানি বেড়ে যাচ্ছে, সেটা একটা সুখবর। আমরা অনেকগুলো সংকট কাটিয়ে উঠতে পেরেছি। আমেরিকান যে একটা ট্যারিফের যে একটা আতঙ্ক ছিল, সেটা আমরা ওভারকাম করতে পেরেছি। আমাদের এক্সপোর্ট বেড়েই চলেছে। তো সব দিক থেকে মিলিয়ে ভালো অবস্থা। যদিও একটা জিনিস দৃষ্টিকটু, সেটা হচ্ছে যে একটা গ্রোথ হচ্ছে প্রায় 4%-এর কাছাকাছি জিডিপিতে, কিন্তু সেই পরিমাণ চাকরির সংস্থান হচ্ছে না। ছোট ছোট অনেক ক্ষুদ্র অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে, বরঞ্চ সুযোগের চেয়ে বড়। আপনি যেমনটা বলছেন চাকরির কর্মসংস্থান হচ্ছে না, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু বিনিয়োগ অনেকটা ভাটা পড়েছে, বৈদেশিক বিনিয়োগ, এবং দেশেও কিন্তু নতুন করে কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতিমালা গ্রহণের ক্ষেত্রে কোনো দুর্বলতা রয়েছে বলে আপনি মনে করেন? না, নীতিমালার কোনো দুর্বলতা দেখছে না, বরং তারা রিফর্ম করেছে অনেক কিছু। যেটা বিনিয়োগ না হওয়ার কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কম সময়ের জন্য এসেছেন। পরের রাজনৈতিক সরকারের পলিসি কি হবে এটা না জেনে অনেকে বিনিয়োগ করতে চান না। স্থানীয় অথবা আন্তর্জাতিক কোনো সংস্থাই, ব্যবসা প্রতিষ্ঠানই নিশ্চিত রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া ইনভেস্টমেন্ট করতে চান না। আর আমাদের যে প্রিভিলিং যে আগের যে প্রবলেমগুলো ছিল, ইজ অফ ডুইং বিজনেস, সেগুলো তো আছেই। আর তবে এর সাথে যোগ হয়েছে মারাত্মক রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ, যেটাকে ব্যবসায়ীরা খুব আতঙ্কের ভিতরে আছেন। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিন্তু ইমপ্রুভ না করা যায়, তাহলে বিনিয়োগ তো হওয়ার কথা না। তারপরে কিছু ব্যবসায়ীরা পলাতক অবস্থায় আছেন, নীতি নৈতিকতা বা দুর্নীতি সেই কথাগুলো বাদ দিয়ে এটুকু বলা যায় যে তারাও তো একটা অংশ ইনভেস্টরদের, তারাও কিন্তু দেশে নেই, তাদের ওই শিল্প প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ নেই। সুতরাং সেই জন্য আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিনিয়োগ হচ্ছে না। তো এটা গত একটি বছরের কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন সরকার, এরকম আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এমএন সিদ্দিক, আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে গত এক বছরে যে অর্থনৈতিক সংস্কার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রবাসীদের একটি বড় ভূমিকা রয়েছে, বিশেষ করে রেমিটেন্সের যে ঊর্ধ্বগতি অর্থনীতিতে রয়েছে, তার জন্যই কিন্তু আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটা এখন পর্যন্ত বজায় রয়েছে। তো আপনার কাছে জানতে চাইবো, এই বিষয়টা সামনের দিন অব্যাহত থাকবে বলে আপনি মনে করেন কিনা, যেহেতু সামনে নির্বাচন আছে, নির্বাচনকালীন সরকার আসবে? আমি তো আশাবাদী, কারণ হচ্ছে আমরা তখন যা দেখতে পাচ্ছি যে বিদেশে পাচার হয়ে যাওয়ার যে আগে অনেকগুলো ক্ষেত্র ছিল, সেগুলো কমে গেছে। পাচার কম হচ্ছে বলেই অবৈধ পথে রিমিটেন্সটা আসছে না, কারণ যে টাকাটা অবৈধ পথে আসে সেটাই কিন্তু পাচার হয়। পাচার কথাটা আক্ষরিক অর্থে তো হাতে করে ডলার নিয়ে যাওয়া না, বিদেশে থেকে টাকাটা হুন্ডি হয়ে, দুবাই থেকে হুন্ডি হয়ে আমেরিকায় চলে যায়, আর বাংলাদেশে এই টাকাটা সমন্বয় হয়। সেইটার সুযোগ কমে গেছে বা পরিবেশ এখন নাই, সেই জন্য রিমিটেন্সটা বেড়ে গেছে। অর্থাৎ প্রবাসীদের ইনকাম যতটা বেড়েছে তার চেয়ে বেশি হচ্ছে যে অবৈধ পন্থায় যে টাকাগুলো পাঠাতেন সেই টাকাগুলো তারা এখন বৈধ পথে পাঠাচ্ছেন, সেই জন্যই রিমিটেন্সটা বেড়ে যাচ্ছে। শুধু এটা অত্যন্ত পজিটিভ দিক, আমাদের অর্থনীতিতে একটা ভালো একটা
সুফল বয়ে নিয়ে আসছে এবং ভবিষ্যতে আনবে। আমাদের যে রিজার্ভের সংকট ছিল সেই রিজার্ভের সংকটটা ধীরে ধীরে চলে যাচ্ছে। এমিন সিদ্দিক, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে আমরা জানি যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে, বিশেষ করে 5টি ব্যাংকে একীভূত করার কার্যক্রম চলছে। গতকালও আমরা বৃহস্পতিবারও দেখেছি যে বৈঠক হয়েছে, সেখানেও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে 3টি ব্যাংক রাজি হয়েছে, 3টি এখনো রাজি হয়নি। এই একীভূতকরণ করা হলে ব্যাংকিং খাতে যে গ্রাহকদের একটা অনাস্থা তৈরি হয়েছিল সেটা ফিরে আসবে কিনা এবং ব্যাংকগুলো তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে আবার পুনরায় চালু করতে পারবে কিনা আপনার কাছে জানতে চাইছি। অবশ্যই আসতে পারবে, কারণ ব্যাংক অ্যামালগামেশন তখনই হয়, রিস্ট্রাকচারিং হয় এটাকে পুনর্বাসনের জন্য। কারণ একটি ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে ডিপোজিটরদের টাকা ফেরত পাওয়া যায় না, শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ব্যাংকারদের চাকরি চলে যাবে। কিন্তু 5টি ব্যাংকে যদি একাত্র করা হয়, কিছুদিন একাত্র করার পরে সরকার যখন এটা দায়িত্ব নিয়ে করছেন, ফিনান্সও করবেন সরকার এটাকে, এবং এটাতে ফরেন ইনভেস্টররা আসবেন, দক্ষ লোকেরা ম্যানেজমেন্টে আসবেন, টোটাল রিস্ট্রাকচারিং ওভারহোলিং হবে ম্যানেজমেন্টটা, এবং রুলস রেগুলেশন এবং লেন্ডিং পলিসিতেও একটা ডাইনামিজম আসবে। সুতরাং এই ধরনের পদ্ধতিগুলো সতর্কতার সাথে যদি করা যায়, দক্ষ লোকের হাতে যদি থাকে, অবশ্যই এটা আমাদের অর্থনীতিতে এবং ফাইন্যান্সে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখা দিবে। এবং আমি খুবই আশাবাদী, কারণ এমনিতে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ব্যাংক যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। যদি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে তাদের ডিপোজিটাররা টাকা পাবে না, ব্যাংকারদের চাকরি চলে যাবে, অনেক ধরনের খারাপ ইম্প্যাক্ট হবে। সেটা আমরা চাই না বলেই এই সরকার একটা ডাইনামিক সিদ্ধান্ত নিয়েছে। এমিন সিদ্দিকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ডাকসু নির্বাচন উপলক্ষে 9 সেপ্টেম্বর মঙ্গলবার বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশন। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি আরও বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রো রেল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানানো হয়, নির্বাচনী দিনে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্টেশনটি বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এ আহ্বানে সাড়া দেয় ডিএমটিসিএল। সিদ্ধান্ত হয় সোমবার বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এবং মঙ্গলবার পুরো দিন সম্পূর্ণ বন্ধ থাকবে টিএসসি মেট্রো রেল স্টেশন। পরদিন 10 সেপ্টেম্বর বুধবার থেকে আগের নিয়মেই চলাচল করবে মেট্রো রেল। আগে যেভাবে করতো প্রতি টাইমে হরতালের টাইমে অন্য যে টাইমে ওইভাবে আবেদন করছে, একটা সার্টেন টাইমের জন্য বন্ধ রাখার জন্য। তবে ইলেকশনের দিন। বিদেশ সপ্তাহে শেয়ার বাজারের খবর। গত সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে তার প্রায় দ্বিগুণ বেশি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এতে সার্বিক বাজার মূলধন বেড়েছে প্রায় 9,500 কোটি টাকা। লেনদেনেও গতি বেড়েছে। সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন বেড়েছে 13% বেশি। বিদায়ী সপ্তাহ পুরোটাই উত্থান পতন ছিল ঢাকার শেয়ার বাজারে। 3 কার্যদিবসী মূল্যসূচকের উত্থান হয়েছে। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক ইতিবাচক অবস্থানে 96 পয়েন্টের বেশি বেড়ে অবস্থান করছে 5,614-তে। এ সময় লেনদেনের গতিও বেড়েছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে 6,491 কোটি টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন ছিল 5,729 কোটি টাকার, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 762 কোটি বা 26%। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন যোগ হয়েছে 9,500 কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল 7,18,356 কোটি টাকা, আর শেষ দিনে দাঁড়িয়েছে 7,27,792 কোটি টাকায়। এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।